হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় ফাহিমা আপু, তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত গোপাগপির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। আমার বাবা আমার দাদা দাদির পছন্দে আমার মাকে বিয়ের পূর্বে আরও একটি বিয়ে করেছিলেন। সেই সূত্রে আমার একটা শব্দবন্ধ ছিল, নাম বৈশাখী। আমার সব বোনটি থাকত আমাদের বাসা থেকে 2.5 কিলোমিটার দূরে। একদিন আমাদের বাসায় আমার সৎ বোনকে বেড়াতে নিয়ে আসলাম। তারপর এক রাতে যা ঘটল তা শোনার পর তোমাদের আত্মা কেঁপে উঠবে। তো বন্ধুরা, ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত আমি কোনোদিন বাবাকে মায়ের গায়ের উপর হাত তুলতে দেখিনি। আজ হাত তুললেন। আমার মাকে বাবা আজ মারলেন। কিন্তু মায়ের চোখে পানি নেই। রাগে দাঁতের উপর দাঁত চেপে কিডনি করছেন। বাবার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। বাবা ভেজা গলায় বললেন, উঠতে বসতে যে ববিতার খোঁটা দাও সে আজ মরে গেছে। এবার খুশি তো? এখন থেকে অন্তত আমাকে রেহাই দাও। ববিতা নামটা আমি আজ প্রথম শুনিনি। আগেও বহুবার মায়ের মুখে শুনেছি। মা বাবার সাথে একটু রেগে গেলেই ববিতার নাম ওঠে। আমি বারবার জানতে চেয়েছিলাম মায়ের কাছ থেকেই ববিতা মা মুখে ভেঙচি আকৃতি এনে ভাষাকে বিকৃতি করে বলেছিল তোর বাপের প্রেমিক লাগে। আমাকে বিয়ে করার আগে ববিতার লগে তোর বাপের সংসার ছিল। বাবা মাথা নিচু করে সেদিন আমার সামনে থেকে চলে গিয়েছিল। বোঝাই যাচ্ছে নিজের ছেলের সামনে তিনি বেশ অপমানিত হয়েছেন। বাবার জন্য আমার বড় মায়া লাগে। মায়ের এই গালি প্রতিবাদ বাবা কোনোদিন করেননি, কিন্তু আজ প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ভাষা ছিল সজোরে একটি কাপড়। অতীতের এত বছরের রাগ বাবা একটি থাবড়ে কমাতে পেরেছেন। তো আমি দুপুরের খাবার খেতে বসেছি, মা তরকারি দিচ্ছিলেন। বাবা এলেন হঠাৎ ঘরে। তখনই মায়ের হুঙ্কার। আমার ঘুমে রেখে কাউকে কিছু না করিয়া কার কাছে গিয়েছিলাম। খোয়া গেলে কি হইতো? না করতাম কি আমি? এত বছরেও না কইরা ফিরতে পারছি। বাবা এগিয়ে এলেন। থাপ্পড় দিয়ে ববিতার মৃত্যু সংবাদ প্রকাশ করলেন। এমতাবস্থায় আমার গলা দিয়ে আর ভাত নামে না। বাবা ঘর থেকে চলে গেলেন। মায়ের দিকে তাকিয়ে বুঝলাম মৃত্যু সংবাদ শুনে রাগ একটু কমেছে। আমি খাবার রেখে মোটরে হাত ধরে ফেলেছি। মনটা কেমন খারাপ লাগছে। বাবা যে আজ দোকানে যাবেন না বোঝাই যাচ্ছে তার চেয়ে ভালো আমি দোকানে গিয়ে বসি। কাস্টমারকে চাল দিতে দিতে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখা যাবে। রাত তখন 12:30 হবে। আমি বই পড়ছিলাম। অনেক সুন্দর একটা গল্পের বই পড়ছিলাম। গল্প পড়তে পড়তে আমার তন্দ্রা কাটিয়ে দিল। দরজায় ঠকঠক। দরজার ও পাশ থেকে বাবার গলার শব্দ। মিজান, ঘুমিয়ে পড়েছিস? আমি কোনো জবাব না দিয়ে দরজা খুলে দিলাম। বাবা ঘরে ঢুকে আমার বিছানায় বসতে বসতে বললেন, ঘুম আসেনি এখনো? তোর সাথে গল্প করতে এলাম। বাপ বেটার গল্প অন্য কারো শুনতে হয় না, তাই এখন এলাম। তো সমস্যা হবে না তো? আমি মুচকি হেসে বললাম, না বাবা, আমার আরও ভালো লাগছে যে তুমি এসেছ। আজ এই ঘরে ঘুমাও। মায়ের ব্যবহারে মন খারাপ করে থেকো না। বাপা তুলে আয়েশ করে বসলেন। ইশারায় আমাকে চেয়ার টেনে কাছে যেতে ইঙ্গিত করলেন। আমি লোহার চেয়ার নিয়ে বাবার মুখোমুখি বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর দেয়ালের দিকে তাকিয়ে বললেন, তোর অনেক কিছু জেনে রাখা দরকার। আমি তোকে জানাতে চাই। আগেও জানতে চেয়েছি, সাহস হয়নি। ভেবেছি তোর মা যেমন অকথ্য ভাষায় কথা বলে হয়তো জানা হয়ে যাবে। কিন্তু তুই জানিস না কিছুই। শুধু একটি নাম জানিস, ববিতা। তুই এই নামটি তোর মায়ের মুখে শুনেছিস। যতবার শুনেছিস আমি লজ্জা পেয়েছি, বলতে পারিনি কিছু। আজ বলবো। আমি গভীর মনোযোগ দিয়ে বাবার গল্প শুনছি। যে নাম নিয়ে মায়ের অকথ্য ভাষা, বাবার লজ্জা পাওয়া। অজানাকে জানতে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন। বাবা একনাগারে গল্প বলছেন। লুকায়িত এক গল্প। তোর মায়ের মুখে ববিতা নাম শুনে হয়তো ভেবেছি আমার অন্য কারো সাথে কোনো সম্পর্ক আছে। সত্য হল ববিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ববিতা আমার বিয়ে করা প্রথম স্ত্রী ছিল। তোর দাদা দাদি পছন্দ করে বিয়ে করেছেন। তোর দাদার বাড়ির কাছেই। আমরা যে এত বছর ধরে তোর দাদা দাদিকে রেখে শহরে থাকি তার একটি কারণ এই ববিতা। তোকে নিয়ে যে প্রতিবার তোর দাদার বাড়ি যেতাম আমি তোর সাথে সাথে থাকতাম।
যেন আমাদের গ্রামের কারো কাছ থেকে এ বিষয়ে কিছু শুনতে না হয়। তোর খারাপ লাগতে পারে শুনলে। তোর দাদা দাদি মারা যাওয়ার পর গ্রামে খুব তেমন একটা যায় না। তোর মা সব জানে। তবু তোকে বলেনি যে আমি আগেও একটি বিয়ে করেছিলাম। আমার আর ববিতার একটি সন্তানও আছে। নাম বৈশাখী। তোর সৎ বোন বৈশাখীর নামটাও বাংলার 12 মাসের একটা নাম। তোর মা আমার দ্বিতীয় স্ত্রী। সে যাই হোক, ববিতার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর সে পরবর্তীতে আবার বিয়ে করে এক মাদ্রাসার হুজুরকে। তোর দাদার বাড়ি থেকে কয়েকটা গ্রামও পারে। 9 বছর সংসার করলেও আর কোনো সন্তানাদি হয়নি। হুজুর মারা গেলেন হঠাৎ করে। আমি সব খোঁজই রাখতাম। রাখার কারণ বৈশাখী আমার মেয়ে। আমি তাকে আমার কাছে রাখতে পারিনি। পুজোর মারা যাওয়ার পর সেই সংসারে টানাটানি অবস্থা। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, কয়েকটা সংসার চালানোর তৌফিক দিয়েছেন। আমি প্রতি মাসেই যাই সেই এলাকায়। কাউকে দিয়ে খবর পাঠালেন বৈশাখী আসে। বাবা বলে এসে জড়িয়ে ধরে। কত বায়না তার, আমি আসার সময় পুরো মাসের খরচ দিয়ে আসি বৈশাখীর হাতে। তোর মা এসব জানে। আমি গোপন করি না তোর মায়ের কাছে। আমি বৈশাখীর জন্মদাতা। সে আমার কাছে মেয়ে হিসেবে পাও না। আমি তাদের বলি, আমি বৈশাখীর মায়ের সাথে দেখা করি না। দেখা করাটা বেমানান। লোকে মন্দ বলবে। তাই লোক মারফত বৈশাখীকে ডেকে আনে। আর এখন তো সরকারি কলেজে অনার্স শেষ করবে এই বছর। এখন তো কলেজে গেলেই মেয়ের সাথে দেখা করতে পারি। কিন্তু ওই যে আমি তোর মায়ের কাছে কোনো কিছু লুকাই না। তোর মা মনে করে আমি হয়তো বৈশাখীর মায়ের সাথে দেখা করি। এজন্যই রাগের মাথায় বেশ কিছু কথা শোনায়। এতে আমার খারাপ লাগে না। শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু তুই? বাবা 1 মিনিট। আমি বাবাকে থামিয়ে প্রশ্ন করলাম, এতবড় জীবন ঘটিত বিষয়টা মায়ের কাছে লুকিয়ে রাখো না। তাহলে আমি শুনলে কি সমস্যা বাবা? বাবা উত্তরে বললেন, আসলে আমি চেয়েছিলাম তুই বড় হলে সব বলবো। তোর মানসিক বেড়ে ওঠাতে মস্তিষ্কে কোনো প্রভাব পড়ুক সেটা চাইতাম না। কিন্তু ভুলে গিয়েছিলাম যথেষ্ট বড় হয়েছিস। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আর পড়ে না। বৈশাখী শুনে কষ্ট পেয়েছে। ও হ্যাঁ, বৈশাখী কয়েকবার বলেছিল তোকে সব জানাতে, আমি সাহস পাইনি। তবে বিশ্বাস কর, বৈশাখীর মায়ের সাথে আমি দেখা করতাম না কখনো। কিন্তু আজ মৃত্যু সংবাদ শুনে না গিয়ে থাকতে পারিনি। তার উপর তোর মায়ের এমন কথাটুকু সহ্য হয়নি। তাই আমার কোনো ভাইবোন নেই এমন একটি আক্ষেপ ছিল সবসময়। আজ বাবার মুখে শুনলাম আমার একটি বোনও আছে। আমার বড় আপু নাম বৈশাখী। কোনোদিন দেখিনি। বাবা দেয়ালের দিকে তাকিয়ে আছেন। চোখ দুইটা জ্বলছে। ববিতা নামের মানুষটির জন্য বাবার চোখে পানি থাকাটা স্বাভাবিক। আমি বাবাকে প্রশ্ন করলাম, তুমি ছেড়ে দিয়েছিলে কেন বাবা? বাবা দেওয়াল থেকে দৃষ্টি আমার দিকে দিলেন, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কিছু না বলাই উত্তম। এতটুকু জেনে নেই যে আমাদের মনের মিল ছিল না। তবে বুঝতে একটু দেরি হওয়াতে কয়েক বছর সংসার টিকেছিল। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরে আর টিকে নেই। বৈশাখীকেও নিয়ে গেছে। আমার কাছে কোনোভাবেই রাখতে পারিনি। জোর করলে হয়তো পারতাম। আইনে গেলে বৈশাখীকে রাখতে পারতাম। থানা পুলিশ করে কোর্টে গিয়ে এত সব করতে ইচ্ছে হয়নি। আমি কিছু বলতে যাবে তার আগেই বাবা কিভাবে যেন প্রসঙ্গ পাল্টে ফেললেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, নদী দিয়ে এক ট্রলার ভর্তি চাল আসার কথা। জামালপুর বাজারে পরিচিত পাইকারদের থেকে কিনেছি। সন্ধ্যায় আসার কথা। রাত 9টা অবধি বসেছিলাম, আসেনি। দোকানের ওদের কাছে নাম্বার আছে। সকালে আরও এগিয়ে একটু খোঁজ করিস তো। আসলে রসিদ দেবে, টাকা দিয়ে দিস। কথাটুকু বলে বাবা উঠলেন। উঠে সাথে সাথে চলে গেলেন না। একটু দাঁড়িয়ে থেকে আবার বললেন, রাত 1:30 বেজে যাচ্ছে। জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। সকালে দোকানে যাবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চেয়ার আগের জায়গায় নিয়ে এলাম। আজ আর গল্প পড়ে শেষ করা হবে না। বিছানায় গা এলিয়ে দিলাম। ঠিক 10 দিন পরে বাবা হঠাৎ মারা গেলেন। আমি দোকানে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ।
কেউ মারা গেলে পরিচিত সবাই শেষ দেখা দেখতে আসে। মা জোরে জোরে করে কান্না করছেন। মায়ের মুখে শুনতে পেলাম। সকালে শুধু বলেছিলেন বুকটা ব্যথা করে। মা ভেবেছেন খাওয়ার পর হয়তো এমনিতেই ব্যথা করছে। তাছাড়া ব্যথা ততটা বেশিও না। কিছু না বলে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার মাথার উপর বট গাছের ছায়া ছিলেন। নিজেকে খুব অসহায় লাগছে। এত বড় পৃথিবীতে নিজেকে একা লাগছে। আমার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এলাকার কয়েকজন। মানুষের সামনে কান্না করাটা অন্য সময় হলে লজ্জাকর পরিস্থিতি হতো, কিন্তু এখন লজ্জা লাগছে না। শুধু পানি পড়ছে। এক এক করে সব আপনিও স্বজন এল। শেষ বিদায়ের আয়োজন চলছে। কবর খুঁড়তে লোক গেছে কবরস্থানে। এহেন এক অনুষ্ঠান চলছে। শেষ বিদায়ের অনুষ্ঠান। বাবা মারা যাওয়ার 4 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। আমি দোকানে বসে আছি। বাবার অবর্তমানে দায়িত্ব বেড়ে গেছে। হঠাৎ আমার অবচেতন মনে খানিকটা ধাক্কা লাগল। বৈশাখী আমার একটা মাত্র বোন। বাবা মরলে তাকে তো খবর দেওয়া হয়নি। আমার কাছে তো ফোন নাম্বারও নেই। বাড়িও চিনি না, কোনো গ্রামে থাকে। বাবাকে শেষ দেখা হয়নি তার। এটা তো তার প্রতি মস্ত বড় অন্যায় হয়েছে। মায়ের কাছে কি আপনাদের বাড়ির ঠিকানা আছে? না, আমাকে কিছু বলা যাবে না। দাদার বাড়ির কেউ কি জানে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল। বাবা বলেছিলেন বৈশাখী আপু ঢাকা সরকারি কলেজ থেকে এবার মাস্টার্স শেষ করবেন। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। একটা মস্তবড় ভুল হয়ে গেল। আপুকে বাবার মৃত্যু সংবাদ জানানো দরকার ছিল। ঢাকা সরকারি কলেজের উত্তর দিকে মাস্টার্স ভবন। আমার পরিচিত কেউ নেই এখানে। মাস্টার্স ভবনের সামনে অনেকে আছে। আমি এগিয়ে গেলাম। সবাই বয়সে আমার বউ। একসাথে 5-6 জন কথা বলছে দাঁড়িয়ে। আমি গিয়ে সালাম দিলাম। জানতে চাইলাম মাস্টার্স শেষ বর্ষের বৈশাখী নামে কাউকে চেনেন কিনা। সাথে সাথে একজন ডান দিকে তাকিয়ে একটু মাথা উঁচিয়ে বলল, এই বৈশাখী, তোকে কেউ খুঁজতে আসছে। আমার চোখ যেন অপেক্ষা সইছে না। কেউ একজন এগিয়ে আসছে। আমার কয়েক বছরের বড় হতে পারে। দেখতে খুবই সুন্দর। ইচ্ছে করছে এখনই চিৎকার করে বলি, আমি তোমার একমাত্র ভাই মিজান। কিন্তু বলতে পারিনি। আমার গলার স্বর কি ভেজা বুঝতে পারছি না। সে বলল, আমাকে খুঁজছ? কে তুমি? আমি বললাম, আপনার কথায় কি বল ভেবে পাচ্ছি না। আসলে কি আমি পরিচয় শুরুটা কিভাবে করব? মুখ ফুটে বললাম, আপু, আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। একটু এদিকে আসবেন। মাস্টার্স ভবনের সামনে দুর্বা ঘাসের শীতল পাটির মতো বিছানা পাতা। আমি আপুকে নিয়ে একটু আড়ালে গেলাম। আপুর কৌতূহলী চোখ। হঠাৎ বললাম, আমি সরিষাবাড়ি থেকে এসেছি। আমার নাম মিজান। কথাটুকু বলে আপুর দিকে তাকালাম। আপনি বাক। চোখের পলক পড়ছে না। চোখ দুখানা বেজে উঠল আমার সামনে। আর একটু এগিয়ে এসে আপু বলল, তোমাকে দেখার ইচ্ছে ছোটবেলা থেকে। আমার একটা ভাই আছে, আর তাকে আমি কখনো দেখিনি। এই কষ্টটা আমার অনেক বছরের। কত বড় হয়ে গেছো তুমি। আমার দৃষ্টি নিচের দিকে, ইচ্ছে করছে নিজের চোখের সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার চোখ থেকে এখন যেন কোনো পানি না পড়ে। আমি হাজারো চেষ্টা করে যাচ্ছি আটকাতে। আর পারলাম কই। এরই মধ্যে আপু আবার বলল, বাবা মারা যাওয়ার দিন গিয়েছিলাম তোমাদের বাড়িতে। দোকান থেকে সোহেল নামের কেউ একজন ফোন করেছিল। তোমাদের বাড়ির ঠিকানা নিয়ে গিয়েছিলাম। আধা ঘন্টার মতো ছিলাম। সবাই কান্না করছে। মানুষের ভিড়ে আমিও বাবার মুখখানি শেষবারের মতো দেখে নিয়েছি। দেখে কান্নাও করেছি। কিন্তু কেউ জানে না আমি কে। তোমাকে খুঁজেছি। জিজ্ঞেস করিনি কারো কাছে। কে কবর খুঁড়তে গেল, কে বাজারে গেল। এসব বলার সময় শুনলাম তোমার নাম। কেউ একজন বলছে মিজান কাপড় কিনতে গেছে। আমি আর সেখানে থাকিনি, চলে এসেছি। মাথা তুলে তাকাতে খুব ইচ্ছে করছে, কিন্তু চোখের পানি লুকাতে পারব না। আপু আমার চোখের পানি মুছে দিচ্ছেন। বড় বোনের বুঝি এত মমতা থাকে, এত দাম থাকে। আপু আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, তুমি ছোট হলেও এখন তোমার দায়িত্ব অনেক। মায়ের দিকে খেয়াল রেখো। আমি দোকান থেকে আসার সময় 25,000 টাকা নিয়ে এসেছি পকেটে ভরে। টাকাটা বের করে আপন হাতে দিয়ে বললাম, আমি এখন আর ছোট নেই আপু, অনেক বড় হয়েছি। মায়ের খেয়াল যেমন রাখতে পারবে তেমনি আপুর জন্য এই ভাইটি আছে।
আপনি একটু চমকালেন বোধ হয়। তারপর টাকাটা আমার হাতে দিয়ে বললেন, আমি তোমার চেয়েও বড়। এখন আমার টাকা লাগবে না। মামার বাড়িতে থাকি এখন। আমি টাকা ফেরত না নিয়ে বললাম, টাকা নিতেই হবে। আপু, সব দায়িত্ব এখন থেকে তার ভাইয়ের। বাবা শুধু আমার একার নয়, তোমার বাবা। তোমার অধিকার আছে। আমাকে শুধু আপু ডাকতে দিও, বঞ্চিত করো না। মাস্টার্স ভবনের সাক্ষী হচ্ছে দুই ভাইবোনের চোখ থেকে গড়িয়ে পড়া পানি। সামনে এগোচ্ছি। দোকানে যেতে হবে। দোকান থেকে বাড়িতে। মা কয়েকদিন ধরে মনোহরা থাকে। মায়ের কাছাকাছি থাকাটা দরকার। গল্প করা দরকার। সব দায়িত্ব এখন আমাকে পালন করতে হবে। রিকশায় উঠে কিছু দূর এসে পেছন ফিরে দেখি আপু তখনও আমার চলে আসা দাঁড়িয়ে দেখছে। যেন ভাইকে বিদায় দিতে মন যাচ্ছে না। তার কিছুদিন পর আমি আপনাকে বললাম, আপু তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আসলাম। কিছুদিনের জন্য আমাদের বাড়িতে চলো, একটু ঘুরে ফিরে আসো। ভালো লাগবে তোমার। আপু বলল, আমি তোমাদের বাড়িতে গেলে তোমার মা অর্থাৎ আমার সৎ মা আমাকে দেখে সহ্য করতে পারবে না। আমি বললাম, আরে না আপু, কিছু হবে না। তুমি এসব কথা বাদ দিয়ে চলো আমার সাথে। আমিও ভাইয়ের কথায় মায়ের টানে আমি চলে গেলাম তাদের বাসায়। আমাকে আমার সৎমা দেখে মুখটা কেমন যেন আধার করে ফেল। আমি এতে কিছু মনে করলাম না। এটা আমি স্বাভাবিকভাবেই নিলাম ব্যাপারটা। বাবা মারা যাওয়ায় মায়ের কষ্টটা অনেক বেড়ে গেল। আপু, আমি তোমাকে এখন থেকে কষ্ট করতে দেব না। যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে আমি দিব। কারণ আমার একটা মমতাময়ী বোন আছে। আমি তো জানতাম না। আমার বাবার মৃত্যুর কিছুদিন আগে আমার কাছে বলেছে তোমার কথা। তাই আমি জানতে পারলাম যে আমার একটা বোন আছে। আজ আমি অনেক খুশি এমন একটা বোন পেয়ে। আমার মা আমার সাথে বলতো, তোর কোনো ভাই বোন নেই, কিন্তু বাবা আমাকে মৃত্যুর আগে বলে গেল। বাবা এতটা দায়িত্বশীল ছিল যে আমাকে কোনোদিন কষ্ট কী জিনিস বুঝতে দেননি। জানো আপু, আমার মা আমার বাবাকে প্রতিদিন খারাপ কথা বলতো। এর একটাই কারণ, বাবা তোমার সাথে দেখা করত, তাই এটা বাবা আমাকে বলে গেছে। বাবা কোনোদিন মায়ের কথায় রাগ করেনি। এসব গল্প করছিলাম। হঠাৎ মায়ের ডাক পড়ল, কি রে তোরা খাইতে আয়। আমার টেবিলে গিয়ে বসে খাবার শেষ করলাম। তারপর আমার রুমে আমার শ্রদ্ধেয় বর বোনকে নিয়ে সুখ দুঃখের গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। আমার মা চাইতো না আমি আমার বোনের সাথে গল্প করি, বোনকে লেখাপড়া করার জন্য সাহায্য করি। আমার মা আমাদের দুজনেকে গল্প করতে দেখে পাড়ার মানুষকে নিয়ে আসলেন আর বললেন, দেখো তোমরা সবাই, আমার ছেলেকেও বৈশাখী জাদু করে ফেলেছে। আমার ছেলে আমার কোনো কথাই শোনে না। আগে শুনত। আমি মাকে বললাম, না তুমি কি বলছো, আমার বোনকে তুমি এত মিথ্যা অপবাদ দিচ্ছে। মা, তুমি এতটা নীচ হতে পারলে কিভাবে। আমি আমার শ্রদ্ধেয় বর বোনকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে কিছুদিন বেরিয়ে যেতে, আর তুমি কিনা আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছে। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। মা, আমরা ভাই বোন। আমরা রুমে বসে বাবা আর তোমার জীবন কাহিনী নিয়ে আলোচনা করছিলাম, আর তুমি কিনা গ্রামের মানুষকে বলছো আমার বোনের সাথে। না না, আমি ভাবতেই পারছি না। গ্রামের মানুষও কুসংস্কারে বিশ্বাস করত, আর তাই তারা ভেবে নিল আমার বোনের সাথে কিছু একটা আমার হয়েছে। তারপর আমি গ্রামের মানুষের সামনে কেঁদে কেঁদে বললাম, আপনারা প্লিজ আমার মায়ের কথা বিশ্বাস করবেন না। আমার বোন বলতে লাগল, আমি একটা শিক্ষিত মেয়ে, আমার মা বাবার কসম। সে আমার ছোট ভাই, তাকে নিয়ে আমি অন্য কিছু ভাবব। এটা আপনারা কি করে ভাবলেন? আপু আমার কথা শুনে গ্রামের মানুষ বিশ্বাস করল। আমাদের কেন মিথ্যা অপবাদ দিল? আর গ্রামের মানুষও জানত আমার মা বাবার সাথে প্রতিদিন গণ্ডগোল করত, অথচ বাবার কোনো দোষ ছিল না। তাই গ্রামের মানুষ খুব সহজেই আমার বোনের কথা বিশ্বাস করে নিল। তার জন্য গ্রামের মানুষ আমার মাকে শাস্তি হিসেবে 2 মাসের জেল খাটতে দিয়েছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।